1942 থেকে 1947 সাল এই কয়েক বছর শুধু ভারতের স্বাধীনতার চূড়ান্ত পর্ব ছিল না, ছিল ক্ষমতা, ষড়যন্ত্র আর গোপন চুক্তির এক অজানা অধ্যায়। এই সময়েই একদিকে গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো, অন্যদিকে নেতাজি গড়লেন আজাদ হিন্দ ফৌজ। যে ইতিহাস আমরা পাঠ্যপুস্তকে পড়েছি তার আড়ালে লুকিয়ে ছিল অনেক কিছু। নেতাজি সুভাষচন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহরু, ব্রিটিশ সরকার এবং নবগঠিত আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই এরা সবাই মিলে খেলা খেলছিল, আর প্রত্যেকেই একে অপরের সঙ্গে জড়িয়ে ছিলেন এক জটিল জালে। ভারতের স্বাধীনতার প্রকৃত ইতিহাস কি আমাদের জানানো হয়েছে? কি ছিল সেই গোপন ইতিহাস? কারা খেলেছিল শেষ চাল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব সেই অজানা ইতিহাস। আমি রঞ্জন, আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। 1942 ভারত ছাড়ো নাকি নেতাজিকে আটকানো? 1942 সালের আগস্ট মাস, বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাসে। এই সময়েই মহাত্মা গান্ধী দিলেন ঐতিহাসিক ডাক, ভারত ছাড়ো। তিনি বললেন ডো অর ডাই, অর্থাৎ করো অথবা মরো। কিন্তু ব্রিটিশ অত্যন্ত চতুরভাবে এই আন্দোলনকে দমন করল। খুব কম সময়ের মধ্যেই, কয়েকদিনের মধ্যে গান্ধী, নেহরু সহ কংগ্রেস নেতারা গ্রেপ্তার হলেন। তবে আশ্চর্যের বিষয়, ভারতে কোনো বড় জনজাগরণ বা স্বাধীনতা সংগ্রামের ঢেউ আর দেখা যায়নি। কারণ কি এই আন্দোলন আদৌ কার্যকর ছিল না? না, কি এর পেছনে ছিল অন্য হিসাব? এই সময়েই আরেকটি ঘটনা চাপা পড়ে যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধান। 1941 সালে ব্রিটিশদের নজর এড়িয়ে তিনি কলকাতা থেকে পালিয়ে যান। তিনি ছদ্মবেশে পাঞ্জাবে পালিয়ে যান, সেখান থেকে রওনা হন আফগানিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়নে। সুভাষচন্দ্র তখন মনে করতেন ভারত ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা পাবে না কেবল অহিংস পথে, আন্তর্জাতিক সহযোগিতা ও সশস্ত্র বিপ্লবী পথ। এরপর জার্মানি হয়ে তিনি পেছান জাপানে। জাপানের সহযোগিতায় গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। প্রশ্ন হচ্ছে, অহিংস আন্দোলনের সময় নেতাজির কেন এই পদক্ষেপ? এই সময় ব্রিটিশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল দুটি মূল কারণে। এক, এই আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসনিক বিপর্যয়। দুই, পূর্ব সীমান্ত দিয়ে জাপানের ভারত আক্রমণের আশঙ্কা। এই পরিস্থিতিতে MI5 ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ভারতে তাদের কার্যক্রম জোরদার করে। তারা বিভিন্ন জাতীয়তাবাদী নেতা ও বিপ্লবীদের গতিবিধির উপর নজরদারি শুরু করে। কলকাতা, বোম্বে, দিল্লিতে স্থাপিত হয় একাধিক কোডেড নেটওয়ার্ক। গোয়েন্দা রিপোর্ট সরাসরি ব্রিটিশ হোম অফিস এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে পাঠানো হতে থাকে। আজাদ হিন্দ ফৌজ ও ভারতবর্ষে ব্রিটিশ ভীতির সঞ্চার। 1943 সালে সুভাষচন্দ্র জাপানে এসে পেঁচান। সেখানেই তিনি পান সেই সমর্থন যার মাধ্যমে জন্ম নেয় আজাদ হিন্দ ফৌজ। এটি ছিল কেবল একটি সশস্ত্র বাহিনী নয়, বরং ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর এক বার্তা। সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ ও জাপানিদের যুদ্ধে ধরা পড়া সেনাদের মধ্য থেকেই গঠিত হয় এই বাহিনী। সুভাষ বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজকে স্বীকৃতি দিয়েছিল জাপান, জার্মানি, ইতালি, মাঞ্চুরিয়া, ফিলিপাইন ও বার্মা। 1944 সালে তারা কোহিমা ও ইম্ফল পর্যন্ত পৌঁছে যায়।
যদিও পরবর্তীকালে জাপানের সামরিক পরাজয়ের কারণে এই অভিযান ব্যর্থ হয়, কিন্তু এই বাহিনীর উপস্থিতি ছিল ব্রিটিশদের জন্য সবচেয়ে বড় বিপদ। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে Indian soldiers under British command are losing morale. They are listening to boasts, radio speeches and planning mutiny. MI6 ব্রিটেনের বিদেশি গোয়েন্দা সংস্থা নেতাজির বিদেশে কার্যকলাপকে তখন অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচনা করে জার্মানি, জাপান, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নেতাজির সংযোগ তাদের চোখে ছিল একটি সম্ভাব্য বিপ্লবের অগ্রদূত। একাধিক MI6 রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হয় নেতাজি হয়তো সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গেছেন এবং সেখান থেকে ফিরে আসার পরিকল্পনা করছেন। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এর খবর ভারতের অভ্যন্তরে যুব সমাজের মধ্যে জন্ম নেয় নতুন আশা, স্বাধীনতা অস্তেরও আসবে। গান্ধীজি নেহরু বনাম নেতাজি মতাদর্শের সংঘাত। নেতাজি ও গান্ধীজি দুজনেই ছিলেন স্বাধীন ভারতের জন্য নিবেদিত, কিন্তু তাদের পথ ছিল সম্পূর্ণ বিপরীত। গান্ধীজির নীতি ছিল অহিংসা, ধৈর্য ও ব্রিটিশদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাধীনতা লাভ। অন্যদিকে সুভাষচন্দ্র বসু মনে করতেন ব্রিটিশ সাম্রাজ্য এমন এক দানব যাকে কেবল শক্তি দিয়েই হারানো সম্ভব। নেতাজি 1939 সালে কংগ্রেস সভাপতির পদে নির্বাচিত হলেও গান্ধীজি তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। শেষে বাধ্য হয়ে নেতাজি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এখান থেকেই শুরু দ্বন্দ্ব। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল রেড ফোর্ট ট্রায়াল, যেখানে আইএনএর 3 অফিসার শাহনওয়াজ খান, গুরবক সিং ধিলন ও প্রেম কুমার সেহগলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলেছিল। এই মামলায় জওহরলাল নেহরু আইএনএ অফিসারদের পক্ষে সওয়াল করেন। গান্ধীজিও এই বিচারের বিরোধিতা করেছিলেন। গান্ধী নেহরু আইএনএ গঠনের সময় বা আগে কখনো এই সশস্ত্র বিপ্লবকে সমর্থন করেননি, বরং নেতাজির পথকে একাধিকবার সমালোচনা করেছিলেন। গান্ধীজি বলেছিলেন, ওদের পথ আমার নয়। তবে ইতিহাসবিদদের একাংশ মনে করেন গান্ধীজি ও জওহরলাল নেহরুর এই অবস্থান অনেকটাই জনগণের চাপ ও বাধ্যবাধকতার ফল, কারণ জনতা তখন এনআইএ সৈন্যদের জাতীয় বীর হিসাবে দেখতে শুরু করেছিল। সিআইএর কিছু গোপন দলিল থেকে জানা যায়, কংগ্রেসের অভ্যন্তরে এনআইএ কে নিয়ে মতপার্থক্য ছিল, যা ব্রিটিশ ও আমেরিকান ইন্টেলিজেন্স মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। সিআইএ MI5, MI6 এর গোপন নজরদারি। নেতাজির মৃত্যু নিয়ে আজও ধ্যাস। 1945 সালে তাইহোকু বিমান দুর্ঘটনার কথা বলা হলেও বিমান দুর্ঘটনা যে হয়নি তা তাইওয়ান সরকারের বিবৃতি থেকে জানা যায়। তাইওয়ান সরকার জানায় যে 1945 সারা বছর শুধু তাইহোকুতে নয়, সারা তাইওয়ানে কোনো বিমান দুর্ঘটনা হয়নি, সুতরাং বিমান দুর্ঘটনা বা নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ নেই। সিআইএ এবং MI6 বলেছিল বোস মে বি অ্যালাইভ। এরপরই শুরু হয় গোপন নজরদারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্ব রাজনীতিতে এক নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়। ব্রিটিশরা ভারতবর্ষে তাদের দমন নীতি চালিয়ে যেতে চাইলেও আমেরিকা ভারতকে ধীরে ধীরে স্বাধীন হতে দিতে চাইছিল। আমেরিকান গোয়েন্দা সংস্থা নেতাজি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে বেশ কিছু মার্কিন মেমোরেন্ডাম পাওয়া গেছে, যাতে বলা হয়েছে সুভাষ বোস is more dangerous than গান্ধী। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 নেতাজি বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। ডিক্লাসিফায়েড নথি থেকে জানা যায়,
Bose might have faked his death. He is possibly in China, Russia or even India in disguise. ভারতের স্বাধীনতার পরেও 1947 থেকে 1964 সাল পর্যন্ত ভারত সরকারের গোপন নজরদারিতে ছিলেন একজন যাকে অনেকে বলেন গুমনামি বাবা। সিআইএর রিপোর্টে নেতাজিকে প্যানেশিয়ান রেভলিউশনারি থ্রেট হিসাবে চিহ্নিত করা হয়েছে। MI6 ও MI5 দুটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থাই ভারতীয়দের মধ্যে আইএনএর জন্য সহানুভূতি ঠেকাতে যৌথভাবে কাজ করে। MI6 আন্তর্জাতিকভাবে আইএনএ এবং জাপানের মধ্যে সংযোগ ধরার চেষ্টা চালায় এবং MI5 ভারতীয় ভূখণ্ডে আইএনএ সমর্থকদের উপর নজর রাখে, আর সিআইএ এবং MI6 যৌথভাবে অনুসন্ধান করছিল নেতাজির সম্ভাব্য রাশিয়া যাত্রা এবং তিনি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় আবার ভারতবর্ষে প্রবেশ করেন কিনা এ আশঙ্কা ছিল যে নেতাজি ফিরে এলে ব্রিটিশ ভারত এক ভয়ানক গণবিপ্লবের মুখে পড়বে। স্বাধীনতা নেতাজির ভসেই ব্রিটিশ নতি শিকার। 1946 সালের শুরুতে ভারত জ্বলে উঠল এনআইএ ট্রায়ালের কারণে। জনতা রাস্তায় নেমে এলোকলেজ পড়ুয়া থেকে শুরু করে শ্রমিক সবাই স্লোগান তুলল নেতাজি অমর রহে। এর মধ্যেই বিস্ফোরণ ঘটে নেভি বিদ্রোহ, যেটিকে ব্রিটিশরা ভস পেয়েছিল সবচেয়ে বেশি। এই বিদ্রোহে ভারতীয় নৌসেনা ব্রিটিশ কমান্ডারদের বিরুদ্ধে অস্ত্র তুলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে করাচি, কলকাতা, চেন্নাই সহ বহু স্থানে। মাউন্টব্যাটেন নিজে স্বীকার করেছিলেন, was not Gandhi, but Bose who truly warned us. His legacy in the Navy revolt showed the fire he ignited. 1946 সালে ইতালি ভারত সফরে এলে তাঁকে তৎকালীন রাজ্যপাল প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও ব্রিটেন ভারত ছাড়ল কেন? উত্তরে ইতালি জানিয়েছিলেন, নেতাজির কর্মকাণ্ডের ফলে ব্রিটিশ ভারতীয় বাহিনীর দুর্বল হয়ে যাওয়াই এর মূল কারণ। আমরা আগ্নেয়গিরির চূড়ায় বসেছিলাম। এ ব্যাপারে গান্ধীজির ভূমিকা নগণ্য। এই ভয়েই ব্রিটিশরা তড়িঘড়ি স্বাধীনতা ঘোষণা করে। শেষ কথা, ভারতের ইতিহাস অনেকাংশে বিজয়ীদের দ্বারা লেখা। নেতাজি, আজাদ হিন্দ ফৌজ, নৌবিদ্রোহ এগুলো যেন ইতিহাসের পাতার প্রান্তে ঠাঁই পেয়েছে, কিন্তু 1942 থেকে 1947 সময়টা ছিল না কেবল আন্দোলনের, ছিল এক বিপ্লব, ষড়যন্ত্র, এক চরম সত্য যা এখনও গোপন আছে। সময় এসেছে ইতিহাসকে নতুন চোখে দেখার এবং নেতাজির মতো সাহসীকে শ্রদ্ধা জানানোর। আপনারাই ঠিক করুন কে আসল নায়ক ছিল স্বাধীনতার, আর কে ছিল কেবল মুখপাত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস, ষড়যন্ত্র, রহস্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।